12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, একই দিন গণভোট, স্বাগত দলগুলোর। সুষ্ঠু ভোট প্রত্যাশা বিএনপির, সমান সুযোগের আহ্বান জামায়াতের। ইসির নিরপেক্ষতায় প্রশ্ন এনসিপির। 3 দফায় বিএনপির প্রার্থী ঘোষণায় আসন নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ শরিকরা, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। শরিক নেতাদের জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে সন্দিহান বিএনপি। শ্বাসকষ্ট বেড়ে যায় ভেন্টিলেশনে বেগম খালেদা জিয়া, ভুল তথ্য না ছড়িয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান। বাঁচানো গেল না রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। 31 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। এবং গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র 1 মৌসুম। আলোচনায় নবায়ন নাকি নতুন চুক্তি, পরবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। একই দিনে হবে গণভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চালানো যাবে প্রচারণা। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর। আসনে 69 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের সময়সূচি জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিভি এবং বাংলাদেশ বেতার সহ সব বেসরকারি গণমাধ্যম জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ প্রচার করে। সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচন ও গণভোটের বিস্তারিত তুলে ধরেন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর। বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ। সিএসসি বলেন, এবারের ভোট ভাবমূর্তি পুনরুদ্ধার ও প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। ভোটাররা বাধার সম্মুখীন হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না। সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানান সিএসসি। সকল রাজনৈতিক দল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আর নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার অভাব আছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ
সাধারণ নির্বাচন। সব শঙ্কা, সংশয় আর উৎকণ্ঠা কাটিয়ে জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জানানো হয় প্রতীক্ষিত এই তারিখ। যদি আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এতে সন্তুষ্ট তার দল। বলেন, নির্বাচন সুষ্ঠু করা এখন কমিশনের দায়িত্ব। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। জামায়াত ইসলামের পক্ষ থেকেও ঘোষিত তফসিলকে স্বাগত জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে অর্থবহ হবে না নির্বাচন। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা আছে, তবে ইসির ওপর শতভাগ আস্থা রাখতে পারছে না এনসিপি। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে একটি পুনর্গঠনের কথা, কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি, কিন্তু তারা তাদের কর্মের পরিচয় দেখাতে হবে যে এটা আগের যে রকিবুল কমিশন রয়েছে সেটা থেকে আলাদা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখা সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে রাজনৈতিক দলগুলোকে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এ রায় দেন। এ রায়ের ফলে গণপ্রতিনিধিত্ব আদেশের বা আরপিও সংশোধিত এমন বিধানের বৈধতা নিয়ে করা রিটটি খারিজ হয়ে গেল। নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে আনা রিটের শুনানি নিয়ে 1 ডিসেম্বর 10 দিনের রুল জারি করেন হাইকোর্ট। এ রুলে বিএনপি, জামাত সহ শীর্ষ সব রাজনৈতিক দল পক্ষভুক্ত হয়। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। আরপিও সংশোধন অধ্যাদেশে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে, অর্থাৎ বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীক পাবেন না। ইলেকশন করার ক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টি যদি তার নিজের মার্কা পরিত্যাগ করে অন্য কোনো পার্টির মার্কা গ্রহণ করে, এটার মাধ্যমে জনগণকে অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক, যারা ভোটার, তাদেরকে বিভ্রান্ত করা হয়। সর্বসম্মত সিদ্ধান্তে তারা পৌঁছেছেন এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা আনোয়ার তাদের সম্মিলিত সিদ্ধান্তে এই রুলটি খারিজ করে দিয়েছেন। 3 দফায় বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নেই শরিকরা। অনেকের আসনেই দেয়া হয়েছে প্রার্থী, এ নিয়ে তীব্র ক্ষোভ যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছেন অনেকেই, তবে শরিক দলের নেতাদের জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপিতে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, জয়ী হতে সক্ষম শরিকদের অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, দ্রুতই তা প্রকাশ করা হবে। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী
আওয়ামী লীগের শাসনামলে সভা সেমিনারে রাজপথে সরব ছিল বিএনপির সঙ্গে দীর্ঘ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির তরফ থেকে ঘোষণা ছিল যুগপৎ নির্বাচন এবং সরকার গঠনের। তবে জনসমর্থনে কিছুটা পিছিয়ে থাকা এসব দলকে আসন ছাড়তে নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে বিএনপিকে। তা নিয়েই তীব্র ক্ষোভ বিএনপির দীর্ঘদিনের মিত্রদের। মূলত ২০ দলীয় জোট অকার্যকর হওয়ার পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী এসব দল বিএনপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবস্থান জানান দেয় রাজপথে। তবে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের মোর্চার শক্ত অবস্থান এবং আরপিও সংশোধনীতে নিজ দলের প্রতীক নিয়ে ভোট করার বাধ্যবাধকতায় ভাবনায় পড়েছে বিএনপি। আসন ছাড়লে এসব দল জিতে আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দলটির। ৩ দফায় ২৭৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসন নিশ্চিত না হয় ক্ষুব্ধ শরিকরা। আমরা তো ১৭ বছর ২০ বছর আপনাদের কাছে কিছু চাইনি। রেজাল্টের যখন সময় এসেছে তখন দেখলাম বিএনপি তার সমস্ত প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। এখন তারা বলতেছে যে তারা কিছু আসন খালি রেখেছে। আমার আসনে তো প্রার্থী দেওয়া হয়েছে। বিএনপি বন্ধুহীন হওয়ার তৎপরতা গ্রহণ করেছে কিনা এমন প্রশ্ন তুলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, বিএনপির আচরণে অনাস্থা অবিশ্বাস তৈরি হচ্ছে। কোন রকমে ধরেন জাস্ট ২-৪-৫টা একটু বুস্টুস দিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করা, এই ম্যানেজ করার চিন্তাটা যুগপথের শরিকদেরকে ক্ষুব্ধ করেছে। এটা অনাস্থা অবিশ্বাস জায়গাটা তৈরি হচ্ছে। বিএনপি বন্ধুহীন হবার কোনো তৎপরতা গ্রহণ করেছে কিনা এটা নানা মহলে একটা আলোচনার প্রশ্ন। ছাড় দেওয়া আসনে পরাজয়ের শঙ্কার কথা বলছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, জয়ী হতে সক্ষম শরিকদের অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, দ্রুতই তা প্রকাশ করা হবে। জিততে হবে তো, লিগ্যাল অবস্থা থাকতে হবে তো। তাদের নমিনেশন দিলাম, তারপরে বিএনপি ক্ষমতা যেতে পারে, তার লাভটা কি হবে? আমরা যেগুলা প্রার্থীকে মনে করেছি ওনাদের মধ্যে থেকে জয়লাভ করতে পারে সেগুলো প্রার্থীরা আমরা নমিনেশন কনফার্ম করে দিয়েছি। অফিসিয়ালি ডিক্লেয়ার করি নাই, তফসিল ডিক্লেয়ার হলে হয়তো আমরা ডিক্লেয়ার করে দেবো। শরিকদের প্রত্যাশিত আসনে নিজস্ব উদ্যোগে প্রচারণা চালানোর পরামর্শই নেতার। বাকি থাকা ২৭ আসনের মধ্যেই শরিকদের আসন নিশ্চিতের কথা বলছেন তিনি। ওনার তো উচিত ইলেকশন কর্মী এলাকায় যে কাজ করা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার ৭টি আসনে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহর। সভা সমাবেশ মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাইছেন প্রার্থীরা। তবে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। দীর্ঘ ১.৫ যুগের আন্দোলন সংগ্রামের পর এবার সরগরম নির্বাচনী মাঠ। উন্নয়ন, অগ্রগতি আর প্রতিশ্রুতি সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছে এবারের ভোটের মাঠে সবচাইতে বড় দুই শক্তি বিএনপি ও জামায়াত। তবে গণ অভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা তরুণদের দল এনসিপি এখনো আনুষ্ঠানিক প্রচারণায় নামেনি। বগুড়া সংসদীয় ৭টি আসনের মধ্যে কাহালুয়া ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৪ নির্বাচনী এলাকা। ২ উপজেলা ও ২ পৌরসভা মিলিয়ে এই আসনে মোট ভোটার ৩,৫৬,৭১৪ জন। স্বাধীনতার পর অনুষ্ঠিত ১২টি জাতীয় নির্বাচনের মতো ৮বারই এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এমনকি ২০১৮ সালের বহুল আলোচিত রাতের নির্বাচনেও এই আসনে জয় পেয়েছিলেন বিএনপির বর্তমান প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এজন্য বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া ৪ নিয়ে এবারও শতভাগ আশাবাদী দলটি। জয়ের বিশ্বাস আরো পোক্ত করতে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে দিনরাত ব্যস্ত সময় পার করছেন সাবেকেই সংসদ সদস্য। ভোটারদের দোরগোড়ায় গিয়ে তিনি তুলে ধরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি। উন্নত জনশক্তিতে পরিণত করে দেশ এবং দেশের বাহিরে তাদেরকে পাঠিয়ে দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করব। তবে প্রচারণায় ও মাঠের শক্তিতে পিছিয়ে নেই জামায়াত। বগুড়া ৪ আসনে কাহালু উপজেলা ১৯৯১, ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে টানা ২বার সহ মোট ৩বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী। এছাড়াও সর্বশেষ অংশগ্রহণমূলক উপজেলা নির্বাচন ২০১৪ সালে নন্দীগ্রাম উপজেলাতেও চেয়ারম্যান পদে জয় পেয়েছিলেন জামায়াতের প্রার্থী। তাই জোট ছাড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ইসলামিক দলটির এই প্রার্থী। মাঠে ময়দানে আমাদের যে অবস্থান, সাধারণ মানুষের যে রেসপন্স, সেই রেসপন্স প্রমাণ করে যে আমরা এখানে বিপুল ভোটে বিজয় হব।
এদিকে এনসিপির হয়ে কেউ বগুড়া 4 আসন থেকে মনোনয়ন সংগ্রহ না করলেও আসনটিতে প্রার্থী নির্বাচনে চমক দেখানোর কথা জানিয়েছেন দলটির অন্যতম এই নেতা। এনসিপি তারা কিন্তু যেখানেই যাচ্ছেন মানুষের কিন্তু একটা অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছেন। এটা কিন্তু আমরা প্রচারণার জন্য যখন মাঠে গিয়েছি তখন আমরা জিনিসটা সরেজমিনে দেখতে পেয়েছি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সদস্য অধ্যাপক ইদ্রিস আলী ও বাসদ থেকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল বগুড়া 4 আসনে নিজ নিজ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণার উৎসব মুখর রংপুরের 6টি সংসদীয় আসন। তবে বিএনপি ও জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল মাঠে সক্রিয় হলেও এখনও প্রচারণায় নামেনি এনসিপি। অন্যদিকে অনেকটা নিষ্ক্রিয় জাতীয় পার্টি। মাঠে থাকা দলগুলো নিজেদের জয় নিশ্চিত করতে নানা প্রতিশ্রুতি দিলেও ভেবে চিনতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশতের রিপোর্ট। 3 নভেম্বর বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সরগরম হয়ে ওঠে নির্বাচনী মাঠ। গণ অভ্যুত্থানের পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠ পর্যায়ে সরব দলটি। রংপুরের 6টি আসনেই প্রার্থীদের উঠান বৈঠক, গণসংযোগ সহ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা তুলে ধরতে দিনরাত ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন প্রার্থীরা। তবে রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সরব থাকলেও বাকি আসনগুলোতে প্রচারণায় নামেনি গণ অভ্যুত্থানের চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা নবীনে দলটি। তারেক রহমান যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, মানুষের সাথে কাজ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, আমরা মানুষের পাশে যেভাবে যাচ্ছি সেভাবে ওই রকম শক্ত কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আমার মনে হয় অবস্থা বর্তমানে নাই। আমরা ইনশাল্লাহ সব চ্যালেঞ্জকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাব। এই অঞ্চলের মানুষেরা দীর্ঘ সময় ধরে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছেন। তারা সেই উন্নয়ন বৈষম্য থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাত ধরেই এই অবসান ঘটাতে চান এবং সাধারণ জনগণরা তারা আছেন, তারা সকলে একাত্মতা পোষণ করেছেন এবং তারা সকলেই মিলে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বসে নেই জামায়াত। রংপুরের 6টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি ভোটারদের নিজেদের পক্ষে টানতে চালিয়ে যাচ্ছেন টানা প্রচারণা। এছাড়াও মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দলগুলো। অন্যদিকে দলীয় কার্যক্রম চালালেও নির্বাচনী প্রচারণায় মাঠে নেই জাতীয় পার্টি। চ্যালেঞ্জ শুধু আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ডটা হবে কিনা এবং ফ্রি এবং ফেয়ার নির্বাচন। দেশকে যদি একটা মানবিক দেশ করতে হয়, কল্যাণ রাষ্ট্র করতে হয়, তা আদর্শিক পরিবর্তন দরকার। জামাতের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, প্রত্যাশা পূরণ করার জন্য আমরা কাজ করছি। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। কোনো দুর্নীতি থাকবে না, এখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, একটা সুন্দর সার্বভৌমত্ব রাষ্ট্র চাই। আমাদের এলাকায় যারা গরিব দুঃখ বুঝবে সেই এমপি চাই আমরা। যে দেশের উন্নয়ন করবে, যে দেশের ভবিষ্যৎ চাবে, যে ছেলে মেয়ের ভবিষ্যৎ চাবে তাকে ভোট দেব। আমরা যেহেতু বাংলাদেশের লোক সেহেতু আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ চাই। রংপুরের 6টি সংসদীয় আসনে মোট ভোটার 25,73,074 জন। এর মধ্যে পুরুষ 12,79,099 জন এবং নারী ভোটার সংখ্যা 12,93,945 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নির্বাচনের আগে কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আগামী নির্বাচন উৎসব মুখর হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব। ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসব মুখর, ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। বেগম খালেদা জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তার চিকিৎসার বিষয়ে কোনো ভুল তথ্য না ছড়িয়ে বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেগম জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়, গত কয়েকদিনের
বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পাওয়া যায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইফ্লো নাজাল ক্যানোলা ও BIPAP মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। বাঁচানো গেল না রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে। 31 ঘন্টার উদ্ধার অভিযানে খনন যন্ত্র ব্যবহার করে 50 ফুট গভীর থেকে শিশুটিকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে আব্দুল সালামের ধারণ করা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মওদুদ রানা। টানা 31 ঘন্টার অক্লান্ত প্রচেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয় শিশু সাজিদকে। উদ্ধার শেষে আগে থেকেই প্রস্তুত মেডিকেল টিম শিশুটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 31 ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। সচরাচর যেসব অপারেশন করি এই অপারেশনটা একটু ভিন্ন। শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে। আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন। এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে 8 থেকে 6 ইঞ্চির, আমরা বলছি 6 ইঞ্চি, বাট আসলে এটা প্রথমে ছিল 8 ইঞ্চি, এই ডায়ার একটা ছোট ইসের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায়। এই যে প্রজেক্টের মাধ্যমে যেই ছোট ছোট লুপ হোল রেখে যাওয়া, এরকম হোল, ছোট ছোট হোল, এই হোলে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 11টায় তানোরের কোয়েলহাট গ্রামে নিজ বাড়িতে পৌঁছে শিশু সাজিদের নিথর দেহ। সবাই সব চেষ্টার কারণে হয়তো বাচ্চাটাকে ফিরে পেলাম আমরা, কিন্তু মৃত। এত কম বয়সে একটা বাচ্চা একটু গর্তের মধ্যে পড়া হয়ে গেছে, এটা আসলে ভাই খুবই দুঃখজনক ব্যাপার। 40-45 ফিট একটা গর্তের একটা বাচ্চা চলে যাচ্ছে, অবহেলা, এটা তো কোনো সময় পূরণ করা হয়নি। তার এই জিনিসটার একটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই আমি। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। পরে শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত, ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির প্রায় 50 ফুট গভীর থেকে শিশুটিকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। পুরান ঢাকায় আবারও প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শ্যামবাজারের রূপলাল দাস লেনে আব্দুর রহমান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। স্বজনরা বলছেন ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। শ্যামবাজারের রূপলাল লেন, বেলা 12টা। প্রতিদিনের মতোই কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান। এ সময় পেছন থেকে তাকে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে গুলির শব্দ শুনে বাইরে এলে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এ সময় নয়ন নামে একজন স্থানীয়কে চিনতে পারেন তারা। যে গুলি করছে হ্যাঁ দৌড় দিছে, এত দেখছি, কিন্তু আর আমি চিনা লাইছি। গতকালকে রাতে হ্যাঁ মোবাইলে ঠেট দিছে, হ্যাঁ দেওয়ার পরে হ্যাঁ শালা ছিল, তো বলছে কে কয়, আরে কত মাসেতে কি কয়, নয়ন ফোন দিছে। এই ঘটনা। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যার অভিযোগ স্বজনদের। দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। একটা জ্ঞান জবস ছিল দোকানে, এটা আমি বলছিল এই কাজটা করছে, তার সুস্থ বিচার চাই। যে মারছে তার সাথে সম্পর্ক ভালো ছিল। নয়ন যে ব্যক্তি মোচরটার মধ্যে গিয়ে ওনার কাঁধে হাত দিছে, হাত দিয়ে বলছে কি অবস্থা, ভালো আছেন নাকি, কথা বলবো না, একটা নাকি গুলি নিচে গুলি করছে, আর একটা গুলি নাকি এখানে ঠেকায় করে উনি দৌড়ে চলে গেছে। দোষীদের ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশ। যে মারা গেছে উনি হয়েছে ওই যে মাছ বাজার সভাপতি আব্দুর রহমান। ঘটনাটা রাত 12টায়। মামলা প্রক্রিয়াধীন, আমরা কার্যক্রম করছি, রাতে হবে। ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত সম্পূর্ণ হওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উন্মোচন করা যাবে বলে জানিয়েছে পুলিশ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। গঙ্গা পানি বন্টন চুক্তির 29 বছর পূর্ণ হলো আজ। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র একটি মৌসুম। বাংলাদেশ এই 29 বছরে তার প্রাপ্য পানি কতটুকু পেয়েছে? চুক্তির নবায়ন নাকি নতুন চুক্তি আলোচনায় আসছে সেই প্রসঙ্গ।
তবে এর জন্য নতুন যে কমিটি হওয়ার কথা তা এখনো হয়নি। বিশ্লেষকরা বলছেন পরবর্তী সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। 1996 সালের 12ই ডিসেম্বর যেদিন গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল, প্রতিশ্রুতি ছিল সমবন্টনের। ফারাক্কা পয়েন্টে প্রবাহ অনুযায়ী পানি পাবে দুই দেশ। বিশেষজ্ঞদের মতে এটাই ছিল চুক্তির সবচেয়ে বড় ফাঁক, কারণ যখন পানি সবচেয়ে কম থাকে তখন বাংলাদেশ অংশই সবচেয়ে কম পায়। যৌথ নদী কমিশনের তথ্যমতে গত 29 বছরে দুই দেশের পানি বন্টন ঠিকঠাকই ছিল, অর্থাৎ বাংলাদেশ সব মৌসুমেই পানির ন্যায্য হিস্সা পেয়েছে। গত 29 বছর চুক্তি অনুযায়ী আমাদের যে অ্যাপ্রুভ গাইডলাইন ছিল সেই অনুযায়ী আমাদের একটা টিম ওখানে 5 মাস ডিপ্লয় থাকতো, 4 সদস্যের, দিনে 4 বার ফ্লো মেজার করেছে তারা। আমরা এভরি টাইম চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি হয়েছে। দিস ইজ প্রিটি শিওর, আই ক্যান কনফার্ম ইউ যে এটা চুক্তি অনুযায়ী, চুক্তির ক্লজ অনুযায়ী পানি ভাগাভাগি হয়েছে। যদিও গণমাধ্যম ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উন্মুক্ত তথ্য বলছে বাংলাদেশের পানি প্রাপ্তির ন্যায্য হিস্সায় ঘাটতি ছিল বরাবরই। চুক্তি অনুযায়ী আমরা পাচ্ছি, কিন্তু যে বিষয়টা আসছে যে পানির পরিমাণটা কম, ফারাক্কা পয়েন্টেই কখনো কখনো এভারেজ ফ্লো থেকে কম পানি আসে, সেটা একটা বিষয়। যে সেটা কী কারণে কম আসছে, এটা কি আপ স্ট্রিমে কোনো ফারাক্কার আগে কোনো স্টোরেজ হচ্ছে কিনা বা ডাইভার্ট হচ্ছে কিনা, পানিটাকে সরিয়ে নিচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু চুক্তিতে বলা ছিল না। চুক্তির মেয়াদ শেষের বাকি মাত্র 1 বছর। যৌথ নদী কমিশনের সবশেষ 2টি বৈঠকে চুক্তি নবায়ন প্রসঙ্গে আলোচনা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে 2024 সালে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হয়েছিল এবং চুক্তি নবায়ন নাকি নতুন করে হবে এই নিয়ে আলোচনা করার জন্য একটি কমিটির সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই এই কমিটি করেনি। নবায়ন হবে বা নতুন করে যদি হয়, তাহলে নতুন করে হইলে আমরা কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন এইখানে যোগ করব, বা গ্রান্টি ফ্লো যে মিনিমাম আমরা এতটুকু পানি আমাদের দরকার, সেই বিষয়গুলো নিয়ে এখন থেকেই বাংলাদেশকে কাজ করতে হবে। চুক্তি নবায়নের ক্ষেত্রে আমাদের লেভেলে আলোচনা হয়নি, এটা আমরা রেজ করেছিলাম। তো যে ওনারা বলেছে এটা দেয়ার উইল বি সেপারেট কমিটি, তারা এটা নিয়ে আলোচনা করবে। তো এটার আমাদের যে টেকনিক্যাল লেভেল মিটিং, মেম্বার লেভেলের মিটিং, আর এটা আলোচনা হয়নি। গঙ্গার প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান যেমনই হোক, আসার কথা হচ্ছে তিস্তা সহ আরও 6টি নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ডেটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ ভারত। তবে সবই নির্ভর করছে কূটনৈতিক দর কষাকষি ও রাজনৈতিক ইচ্ছার উপর অভিমত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আমনের ভরা মৌসুমে হাটে ধান কেনাবেচা জমজমাট। সুগন্ধি ধানের দাম গত হাটের চেয়ে তুলনামূলক বেশি। কৃষকরাও ভালো দামে ধান বিক্রি করতে পেরে খুশি। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন দিনাজপুরের গোপালগঞ্জ হাটে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাট রয়েছি। প্রচন্ড শীত উপেক্ষা করে কৃষকরা তাদের উৎপাদিত যে ধান সেটি কিন্তু এই হাটে নিয়ে এসে কেনাবেচা করছেন, এবং আজকের হাটে আমরা দেখছি যে একটি ভিন্ন চিত্র, যে যেহেতু আমনের ভরা মৌসুম, এখানে কৃষকরা তারা তাদের যে ধান, বিশেষ করে চিকন ধান এবং মোটা ধান দুটোই তারা এখানে উঠেছেন। তবু এ পর্যন্ত কিন্তু আপনার চিকন ধান কিন্তু এখনো কাটা মারাই বাকি রয়েছে। আজকের হাটে কিন্তু বিশেষ করে চিকন ধানের কিছুটা দাম পেলেও মোটা ধানের দাম তেমন নেই। আজকের হাটে আপনাকে জানিয়ে রাখি, সুমন 51 বিক্রি হচ্ছে এখানে 1150 টাকা প্রতি মন, চিনি গুঁড়া 2600 টাকা, এবং কাঠারি হচ্ছে 2700 থেকে 2750 টাকা এখানে মন বিক্রি হচ্ছে। তো কৃষকরা যেটা বলছেন যে তারা যে আবাদ বা ধান উৎপাদন করছেন, প্রতি বিঘায় তাদের খরচ অনেক বেশি পড়ার কারণে ধানের যেটি দাম, সে দামটি তাদের তেমন পোষাচ্ছে না। তারা বিশেষ করে সার, কীটনাশক, সারের যে ক্রাইসিস বা সারের যে আপনার সংকট, সেটা বারবার তারা বলছেন, এবং যে কাটা মারের যে বিষয়টা সেটাও কিন্তু ব্যাপার অনেক বেশি পড়ে যাচ্ছে। এই কারণে ধানের দাম তারা বেশি। আর বিপরীত দিকে যারা ধান কিনছেন, তারা যেটা বলছেন যে এই মুহূর্তে যে দামে তারা ধানটা কিনছেন, ধানের করে চাল উৎপাদন করে তাদেরও পোষাচ্ছে না। তারা বলছেন যে তারা এই ধান কিনে তারা মজুত করবেন এবং চাল তৈরি করে তারা রেখে দিবেন, পরবর্তীতে চালের দাম বাড়লে তারা বিক্রি করবেন। কারণ কৃষক এবং যারা ব্যবসায়ী, বিশেষ করে বড় বড় ধান ব্যবসায়ী, তারা কিন্তু একই কথা বলছেন, তারাও ধান কিনে রেখে দিচ্ছেন। এবং এখন প্রান্তিক যারা কৃষক, তারা কিন্তু ধান তারা নিয়ে আসতেছেন এই হাটে, এবং
সরকারি যে রেট দিয়েছেন তারা তাদেরকে বলছে যে তাদের পোষাচ্ছে না। এবার দিনাজপুরে যেটি কৃষি অধিদপ্তর যেটা জানিয়েছেন যে 2,60,000 হেক্টর জমিতে এবার আমন আবাদ হয়েছে এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি 8 লক্ষ মেট্রিক টন চাল তারা বলেছেন। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটের ধান কেনা বেচার সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ঝড় বায়রনের তাণ্ডবের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে তীব্র শীত আর ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে প্লাবিত উপত্যকায় মানবিক সংকট চরমে। এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই বলে ফের জানালো ইসরায়েল। একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপন্ন গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন। তীব্র শীতের মধ্যে ঝড় বায়রনের আঘাতে বিপর্যস্ত গাজাবাসী। বৃষ্টির পানিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে উপত্যকাটির অনেক রাস্তাঘাট ও ত্রাণ শিবিরের তাঁবু। রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে প্রাণ গেছে শিশুর। ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে। অস্থায়ী তাঁবুগুলো ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পর্যাপ্ত না হওয়ায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে। জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার 40%। 760টির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ঝড়ের তাণ্ডব ও প্লাবনের মধ্যেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। এরই মধ্যে ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে হতাহত হয়েছেন নারীসহ কয়েকজন। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে সেটা কবে কার্যকর হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সব অস্ত্র জমা দেওয়ার বিষয়টি গাজাবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্র ভান্ডার নিয়ে কিভাবে এগুবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে। ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারী সহ অন্য দেশগুলোকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েল বলছে, গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই। যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও সাফা জানিয়ে দিয়েছেন সরকারের মুখপাত্র শোস বেদ্রোজিয়ান। নাসরিন রুমি, সময় সংবাদ। বিদেশে প্রবাসীদের মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। মালদ্বীপে 2 মাসে হৃদরোগে বা স্ট্রোকে আক্রান্ত হয়ে 18 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন, যাদের বেশিরভাগের বয়স 25 থেকে 45 বছরের মধ্যে। প্রবাসীদের স্ট্রোকের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর খাদ্য, ব্যায়াম, ভালো ঘুম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে যত প্রবাসীর মৃত্যু হয়েছে তার চেয়েও বর্তমানে বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। পারিবারিক অসচ্ছলতা, ঋণ এবং দুশ্চিন্তায় হৃদরোগ বা স্ট্রোকে গত 2 মাসে প্রাণ হারিয়েছেন 18 জন প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগের বয়স 25 থেকে 45 বছর। পর্যটন নির্ভর দেশটিতে লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত থাকলেও এখনও অনেকেই কাজ করছেন অবৈধভাবে, যাদের মধ্যে আবার যোগ হচ্ছে নতুন করে ফ্রি ভিসায় আসা প্রবাসী বাংলাদেশিরা। বসবাসরতদের অনেকেরই অভিবাসন ব্যয়ের তুলনায় আয় কম। এছাড়া মালদ্বীপ সরকারের কঠোর অভিযানের ভয় আর অতিরিক্ত মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান ঘটছে অনেকের। প্রবাসীদের উপরে একটা যে দরপাকের যে একটা অভিযান চলতেছে, যে কুরাঙ্গি নামের অভিযানটার মধ্যে অনেক প্রবাসী একটা আতঙ্ক থাকে এবং এই আতঙ্কের থেকে তাদের একটা মৃত্যুর একটা ঝুঁকি তারা আসলে পড়তেছে। অতিরিক্ত মানসিক টেনশনে এবং পারিবারিক চাপের কারণেই মূলত
আমার মনে হচ্ছে তারা মৃত্যুর দিকেই ডলে যাচ্ছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের দেয়া তথ্য মতে গত অক্টোবর থেকে প্রাণ হারানো 18 প্রবাসী বাংলাদেশের মধ্যে 13 জন বৈধ কর্মী এবং 5 জন অনিবন্ধিত কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। চলতি বছরে এখন পর্যন্ত 40 প্রবাসী বাংলাদেশের জীবনাবসান ঘটেছে বলেও জানান তিনি। প্রবাসীদের স্ট্রোকের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর খাদ্য, ব্যায়াম, ভালো ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। অধিকাংশ ক্ষেত্রেই কর্মীরা হৃদরোগের কারণেই বেশিরভাগ মৃত্যুবরণ করেছেন বা স্ট্রোকের কারণে। তো এই দুটি বিষয়ে আমাদেরকে একটু সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের পর্যাপ্ত বিশ্রাম, খাওয়া দাওয়া এবং যে জীবনযাপনের যে পদ্ধতি সেটি যদি আমরা একটু প্রপারলি মেনে চলি তাহলে হয়তোবা আমরা এই রোগের কবল থেকে মুক্ত হতে পারবো। একই সাথে আমাদের যেই নিয়মিত যে চেক আপটি রয়েছে সেটা ডাক্তারের সাথে যদি আমরা বছরে একবার হলেও পরামর্শ করি তাহলে কিন্তু আমরা এই ধরনের রোগ যদি আগে থেকেই আমরা শনাক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা এর থেকে বাঁচতে পারবো। প্রবাসীদের অর্থেই দেশের রেমিটেন্স প্রবাহ টিকে আছে, তাই তাদের সমস্যার বিষয়গুলোকেও সরকারকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও 6টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর 3 ভাইপোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছে জব্দকৃত তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নেওয়া হবে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। ক্যারিবীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েনের পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সম্প্রতি ট্রাম্পের নেয়া একের পর এক পদক্ষেপ আর নতুন করে ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রথমবারের মতো বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বুধবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দের একদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান জব্দকৃত ওই তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে। জাহাজটিতে করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল অবৈধভাবে বহন করা হচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাহাজটির তেল জব্দ করতে চায় বলেও জানান লিভিট। ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও 6টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় 30টির বেশি তেলবাহী জাহাজ নতুন করে শাস্তির মুখে পড়তে পারে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর 3 ভাইপোও। বিভিন্ন গণমাধ্যম বলছে মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তেলবাহী ট্যাঙ্কারটি জব্দের ঘটনায় ওয়াশিংটন ডিসিকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেছে দেশটি। এদিকে ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানে সমুদ্র আইনের দিক থেকেও গুরুতর প্রশ্ন উঠছে। তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার এই ঘটনাকে এক ধরনের অবরোধ হিসেবে আখ্যা দিয়েছেন লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের এক সিনিয়র গবেষক। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। শুধু নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তরা, বরং অভিযোগ প্রমাণিত হলে আদালতের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। ফিক্সিংকে ফৌজদারি আইনের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান। নতুন আসরে দুর্নীতি ঠেকাতে ফ্র্যাঞ্চাইজি মালিক ও অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসে দেয়া হবে সুনির্দিষ্ট নির্দেশনা। বিপিএলকে স্বচ্ছ করার প্রক্রিয়ায় বাদ পড়েছে 9 ক্রিকেটার। অভিযোগ প্রমাণিত না হলেও তদন্ত কার্যক্রম চলছে বেশ জোরে সোরে। সন্দেহের তালিকায় আছেন মোট 60 জন। নতুন আসর দুর্নীতি মুক্ত রাখতে ডাগআউট কিংবা ড্রেসিং রুমে পুরোপুরি নিষিদ্ধ হবে ডিজিটাল ডিভাইস। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা তাদের পরিবার মাঠে বহিরাগতদের ছিল অবাধ যাতায়াত। এবার সে বিষয়ে থাকবে জিরো টলারেন্স। অতীতের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায় কিছু জায়গায় কাজ ঠিকমতো হয়নি। এর একটি হলো প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়া নিয়ন্ত্রণ। মাঠে আসা থেকে শুরু করে শেষ বলটি করা পর্যন্ত পিএমওএ কোনো যোগাযোগ থাকা উচিত নয়। এবারের আসরে পিএমও এর নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে। অ্যাক্রিডিটেশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, কোনো ফোন ব্যবহার করা যাবে না। ম্যাচ গড়াপেটায় কি ধরনের সংকেত ব্যবহার করে ক্রিকেটাররা সে বিষয়েও নজরদারি থাকবে
অ্যালেক্স মার্শালের। নিজের অভিজ্ঞতায় আলোকপাত করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্রিকেটারদের। আগামী সপ্তাহে ক্রিকেটার আর ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির দুর্নীতি দমনের প্রধান। ম্যাচ গড়াপেটায় অভিযুক্তদের ওপর শুধু নিষেধাজ্ঞা নয়, বরং তাদেরকে ফৌজদারি ধারায় শাস্তি দিতে চান অ্যালেক্স মার্শাল। বাংলাদেশে এই নিয়ে কোনো ফৌজদারি বিধি না থাকলেও অন্য ধারায় তাদেরকে অভিযুক্ত করার কথা জানালেন বিসিবির আইনজীবী। কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ, যার জন্য জেল হতে পারে। অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই। আমি আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে। বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয়। তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। তবে প্রমাণিত হলেই মিলবে নিষেধাজ্ঞা। অ্যালেক্স মার্শালও অপরাধ উল্লেখ করে নাম আনবেন জনসম্মুখে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, একই দিন গণভোট, স্বাগত দলগুলোর। সুষ্ঠু ভোট প্রত্যাশা বিএনপির, সমান সুযোগের আহ্বান জামায়াতের। ইসির নিরপেক্ষতায় প্রশ্ন এনসিপির। 3 দফায় বিএনপির প্রার্থী ঘোষণায় আসন নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ শরিকরা। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, শরিক নেতাদের জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে সন্দিহান বিএনপি। এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ভেন্টিলেশনে বেগম খালেদা জিয়া। ভুল তথ্য না ছড়িয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।